আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। কয়েক বছরের নিয়োগ সংকটের পর ঘুরে দাঁড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী। অর্থনৈতিক নিরাপত্তার টানে বাড়ছে তরুণদের যোগদানের আগ্রহ। ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের মধ্যে আতঙ্ক। গ্রিন কার্ডধারীরাও পড়ছেন আইসের নজরে। বাড়ছে ডিপোর্টেশনের ভয়। ভালো কাজের স্বপ্ন দেখিয়ে শিক্ষার্থীদের শ্রম নেওয়ার অভিযোগ। নিউ ইয়র্কের স্টার্টআপের বিরুদ্ধে $9,50,000 বেতন মামলা। স্পেনের সেউতায় বাড়ছে অভিবাসী সংকট। আটকা 8,000 মানুষ। বাংলাদেশি সহ শত শত অভিবাসীর আশ্রয়ের দাবিতে বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ কি আবারও বাড়ছে? নতুন তথ্য বলছে, কয়েক বছরের নিয়োগ সংকট কাটিয়ে এবার মার্কিন সামরিক বাহিনীর প্রায় সব শাখাই তাদের নিয়োগ লক্ষ্যমাত্রা পূরণ করছে। তবে এর পেছনে রাজনৈতিক সমর্থনের চেয়ে চাকরি, স্থায়ী আয়, শিক্ষা সুবিধা ও কেরিয়ার গড়ার সুযোগই বড় কারণ বলে উঠে এসেছে। ভার্জিনিয়ার একটি হাই স্কুলে এয়ারফোর্সের নিয়োগ কর্মকর্তা শিক্ষার্থীদের সঙ্গে কেরিয়ার নিয়ে কথা বলেছেন। শিক্ষার্থীদের কেউ সামরিক বাহিনীতে ডিভেল মেকানিক, কেউ আইনজীবী, আবার কেউ কলেজের খরচ চালাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবছেন। তথ্য অনুযায়ী 2026 অর্থবছরে মার্কিন সেনাবাহিনী 61,500 সক্রিয় সদস্য নিয়োগের লক্ষ্য পূরণ করেছে। নৌবাহিনী নিয়েছে 45,000 এবং এয়ারফোর্সে যোগ দিয়েছে প্রায় 33,000 নতুন সদস্য। সব মিলিয়ে টানা তৃতীয় বছর প্রতিটি সক্রিয় সামরিক শাখা তাদের নিয়োগ লক্ষ্য পূরণ করেছে। তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে, সামরিক বাহিনীর বেতন, কলেজ টিউশন, হোম লোন, অবসর সুবিধা ও চাকরির প্রশিক্ষণ তরুণদের আকৃষ্ট করেছে সবচেয়ে বেশি। অর্থাৎ রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক নিরাপত্তাই মার্কিন তরুণদের সামরিক বাহিনীতে টানার বড় কারণ হয়ে উঠছে। গ্রিন কার্ড থাকলেও কি যুক্তরাষ্ট্রে নিরাপদ নন ভারতীয় অভিবাসীরা? আইসের সাম্প্রতিক গ্রেপ্তার ঘিরে সামনে এসেছে এমনই প্রশ্ন। ট্রাম্প ক্ষমতায় আসার পর 4,800 এর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে এশীয়দের মধ্যে ভারতীয়দের গ্রেপ্তার ও ডিপোর্টেশনের হারও সর্বোচ্চ। কেন ভারতীয়দের উপর বাড়ছে নজর এবং এর প্রভাব কতদূর যেতে পারে? সাম্প্রতিক তথ্যসহ বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে এবার নতুন করে আতঙ্ক বাড়ছে ভারতীয়দের মধ্যে। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে শুধু অবৈধ অভিবাসীরাই নয়, গ্রিন কার্ডধারীরাও পড়ছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের নজরে। সম্প্রতি দীর্ঘদিনের গ্রিন কার্ডধারী ভেঙ্কটা বাসামসেট্টিকে গ্রেফতার করেছে আইস। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকা এই নারী কোনো অপরাধ করেননি। তবে 2022 সালে অসুস্থ বাবাকে দেখতে কয়েক মাস ভারতে থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরে কোভিডে আক্রান্ত হন তিনি। তার বিরুদ্ধে স্থায়ী বসবাসের অধিকার পরিত্যাগের অভিযোগ এনেছে আইস, যদিও তিনি তা অস্বীকার করেছেন। এর 2 সপ্তাহ আগেও জ্যাজ সঙ্গীত শিল্পী প্রিতেশ ওয়ালিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। তথ্য অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত 4,800 এর বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। শুধু চলতি বছরের প্রথম 6 মাসেই ফেরত পাঠানো হয়েছে 1,273 জনকে। একই সময়ে আইস জুলাই মাসে 51,000 মানুষকে গ্রেফতার করেছে, যা সংস্থাটির এক মাসের সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড। এশীয়দের মধ্যে ভারতীয়রাই এখন সবচেয়ে বেশি আইসের টার্গেটে বলে জানিয়েছে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের বিরুদ্ধে বৈষম্য ও বিদ্বেষের ঘটনা নিয়ে কাজ করা মার্কিন সংগঠনের স্টপ AAPI হেইট। 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ পর্যন্ত গ্রেফতার হওয়া 14,402 এশিয়ার প্রায় 28% ছিলেন ভারতীয়। একই সময়ে এশীয়দের ডিপোর্টেশনের ক্ষেত্রেও ভারতীয়দের হার ছিল প্রায় 28%। এদিকে আইসের কর্মকাণ্ড নিয়েও বাড়ছে বিতর্ক। সংস্থাটির হেফাজতে চলতি বছর এরই মধ্যে 24 জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিবাসন আদালত থেকে বিপুল সংখ্যক ডিপোর্টেশন আদেশ জারি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে কঠোর ভিসা নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনে পতন নিয়ে ইতোমধ্যেই সতর্ক করেছে বিভিন্ন সংস্থা। আমেরিকায় টিপ দেওয়ার সংস্কৃতি নিয়ে বাড়ছে বিতর্ক। কফি শপ থেকে টেক আউট, এমনকি সেলফ সার্ভিস দোকানেও এখন 20, 25 কিংবা 30% টিপের অপশন দেখা যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট স্ক্রিনে নো টিপ বেছে নিতেও আরও ক্রেতা অস্বস্তিতে পড়ছেন। সমালোচকদের অভিযোগ, স্বেচ্ছায় দেওয়া টিপ এখন ধীরে ধীরে সামাজিক চাপে পরিণত হচ্ছে। টিপের এই নতুন সংস্কৃতি নিয়ে ক্রেতাদের ক্ষোভের চিত্র থাকছে প্রতিবেদনে। আমেরিকায় টিপস দেয়া দীর্ঘদিনের সংস্কৃতির অংশ। ভালো সেবা পেলে ওয়েটার, ডেলিভারি কর্মী বা অন্য সেবাকর্মীকে বাড়তি অর্থ দিয়ে ধন্যবাদ জানানোকে স্বাভাবিক হিসেবেই দেখা হয়। কিন্তু প্রযুক্তির বিকাশের সঙ্গে টিপস সংস্কৃতিতেও এসেছে বড় পরিবর্তন। এখন প্রশ্ন উঠছে, টিপস কি সত্যি স্বেচ্ছায় দেওয়া হচ্ছে, নাকি ক্রেতাদের ওপর এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে? ডিজিটাল পেমেন্ট স্ক্রিনে এখন প্রায় 20, 25 কিংবা 30% টিপসের অপশন দেখা যায়। কোথাও আবার 18% থেকেই শুরু হচ্ছে তালিকা। অন্যদিকে নো টিপ অপশনটি তুলনামূলকভাবে কম চোখে পড়ে। ফলে কফি কেনা, টেক আউট নেয়া, বেকারি থেকে খাবার কেনা কিংবা সেলফ সার্ভিস দোকানেও ক্রেতারা টিপস দেওয়ার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন। সমালোচকদের অভিযোগ, অনেক ব্যবসা কর্মীদের শ্রমের বাড়তি খরচ সরাসরি পণ্যের দামে যোগ করার পরিবর্তে গ্রাহকের উপর টিপসের মাধ্যমে সেই বোঝা চাপিয়ে দিচ্ছে। ফলে মেনুতে একটি দাম দেখা গেলেও চেকআউটের সময় সেটির সঙ্গে আরও একটি অতিরিক্ত প্রত্যাশা যোগ হচ্ছে। তবে এই বিতর্ককে সেবা কর্মীদের বিরুদ্ধে নেওয়া উচিত নয়। ওয়েটার, বারটেন্ডার ও ডেলিভারি কর্মীদের অনেকেই টিপসের ওপর নির্ভরশীল। ভালো সেবা দিলে তাদের পুরস্কৃত করা অবশ্যই যুক্তিসঙ্গত। সমস্যা তখনই যখন একজন কর্মী শুধু পণ্যটি হাতে তুলে দিচ্ছেন। তখনও যদি গ্রাহকের সামনে 20 বা 25% টিপসের অপশন আসে, সেটি অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। আরেকটি বিষয় হলো ডিজিটাল স্ক্রিনের নকশা। নো টিপ চাপতে কর্মী বা পরবর্তী ক্রেতার সামনে অস্বস্তি তৈরি হতে পারে। অর্থাৎ প্রযুক্তি শুধু অর্থ নেয়ার মাধ্যমে নয়, মানুষের মনস্তত্ত্ব প্রভাবিত করছে। অনেকের মতে ব্যবসাগুলোর উচিত পণ্যের প্রকৃত মূল্য সরাসরি দামে উল্লেখ করা, কারণ স্বেচ্ছায় দেয়া টিপস যখন প্রত্যাশিত হয়ে যায় তখন সেটি আর কৃতজ্ঞতা থাকে না, বরং অতিরিক্ত চার্জের মতো অনুভূত হয়। খাবারের দাম বাড়ায় পরিবারের ডিনারের খরচ কমাতে নতুন উপায় খুঁজছেন অনেক আমেরিকান। এমন সময়ে স্যামস ক্লাব এনেছে মাত্র $16 চিকেন শর্মা কিট, যেখানে রয়েছে চিকেন, 6টি পিটা রুটি, ফেটা চিজ ও বিভিন্ন সস। তবে কম দামের এই মিল কিট নিয়ে ক্রেতাদের মধ্যে যেমন প্রশংসা রয়েছে, তেমনি খাবারের পরিমাণ নিয়েও উঠেছে প্রশ্ন। $16 খাবারে পরিবারের কতজনের পেট ভরবে, থাকছে সেই হিসাব। যুক্তরাষ্ট্রে খাবারের দাম বাড়ার মধ্যে রাতের খাবারের খরচ কমাতে নতুন আকর্ষণ তৈরি করেছে স্যামস ক্লাবের একটি প্রস্তুত খাবারের প্যাকেজ। মাত্র $16 কমে পাওয়া যাচ্ছে মেম্বার্স মার্ক চিকেন শর্মা কিট, যা ব্যস্ত পরিবারগুলোর জন্য দ্রুত আর সাশ্রয়ী ডিনারের বিকল্প হিসেবে নজর কেড়েছে। 37 আউন্সের এই মিল কিটে রয়েছে 6টি পাতলা গোল রুটি, সম্পূর্ণ রান্না করা চিকেন শর্মা, মেডিটেরিয়ান স্টাইল ব্রুশেটা, ফেটা চিজ, ক্রিমি গার্লিক সস এবং ঝাল তাহিনি সস। ফলে আলাদা করে রান্না কিংবা দামি টেকআউটের প্রয়োজন হচ্ছে না। স্যামস ক্লাব বলছে তাদের সদস্যরা এমন খাবার চান যা দ্রুত পরিবেশন করা যায়, মানসম্মত এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। তাই পরিবারের রাতের খাবার সহজ করতে প্রস্তুত খাবারের পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে ওয়্যার হাউস ক্লাবগুলোর প্রতিযোগিতা এখন শুধু কম দামের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যস্ত পরিবারগুলোর কাছে সময় বাঁচানো বড় বিষয়। প্রায় $16 একটি মিল কিট একই সঙ্গে অর্থ, সময় এবং রান্নার ঝামেলা কমাতে পারে।
খাদ্য ও জ্বালানির বাড়তি খরচের কারণে সাশ্রয়ী খাবারের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। অনলাইনে অনেক ক্রেতা শর্মা কিটটির স্বাদ, সুবিধা ও দাম নিয়ে প্রশংসা করেছেন। কেউ কেউ এটিকে ব্যস্ত কর্মদিবসে রান্নার দারুণ বিকল্প বলছেন। তবে খাবারের পরিমাণ নিয়ে কিছু অভিযোগও রয়েছে। কয়েকজন ক্রেতার দাবি 6টি পেট পূরণ করার মতো পর্যাপ্ত চিকেন বা উপকরণ নেই। একজন জানিয়েছেন পুরো কিট 4 জন প্রাপ্তবয়স্কের জন্যই কষ্টই যথেষ্ট হয়েছে। অর্থাৎ কম দামে ডিনারের সুবিধা মিললেও বড় পরিবারের ক্ষেত্রে বাড়তি খাবারের প্রয়োজন হতে পারে। ফেরারি মানেই গতি আর বিলাসিতা, কিন্তু এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে বৈদ্যুতিক প্রযুক্তি। আর প্রথম বৈদ্যুতিক মডেল লুসে নিলামে বিক্রি হয়েই গড়েছে বিশ্ব রেকর্ড। ক্যালিফোর্নিয়ার দাতব্য নিলামে গাড়িটির দাম উঠেছে $4 কোটি। কি আছে এই গাড়িতে যা দাম তুলেছে এতটা? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ফেরারি মানেই গর্জন করা ইঞ্জিন, আগুন ঝরা গতি আর রেসিংয়ের ঐতিহ্য। কিন্তু এবার সেই ফেরারি হাজির হয়েছে এমন এক গাড়ি নিয়ে যেখানে ইঞ্জিনের গর্জনের বদলে রয়েছে ব্যাটারির শক্তি। আর আশ্চর্যের বিষয়, এই গাড়িটি নিলামে বিক্রি হলো $4 কোটি। ক্যালিফোর্নিয়ায় RM সোথেভিজের দাতব্য নিলামে ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি লুসে বিক্রি হয়ে গড়েছে নতুন রেকর্ড। এটি এখন নিলামে বিক্রি হওয়ার সবচেয়ে দামি নতুন গাড়ি। আগের রেকর্ড ছিল ফেরারির ডেটোনা SP3 এর, যা 2025 সালে বিক্রি হয়েছিল $2,60,00,000 বিশেষ এই লুসের নকশার পেছনে রয়েছেন অ্যাপলের আইফোন ডিজাইনার স্যার জনি আইভ। গাড়িটিতে রয়েছে ইউনিক সাদা ফিনিশ, বিশেষ চাকা, কাস্টমাইজড ব্রেক সহ বেশ কিছু কাস্টমাইজড অংশ। তবে এত বিপুল অর্থ দিয়ে গাড়িটি কে কিনেছেন তা প্রকাশ করা হয়নি। নিলামের পুরো অর্থ যাবে ফেরারির ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে। তবে এই গাড়ির শুরুটা ছিল বিতর্কে ভরা। মে মাসে উন্মোচনের পর অনেক ফেরারি ভক্ত প্রশ্ন তোলেন, 5 আসনের বৈদ্যুতিক গাড়িটি কি সত্যিই ফেরারির পরিচয় বহন করতে পারে? সমালোচনায় যোগ দেন ইতালির উপপ্রধানমন্ত্রী ও সাবেক ফেরারি চেয়ারম্যানও। এমনকি গাড়ি উন্মোচনের পরদিন ফেরারির শেয়ার দরও পড়ে যায়। তবে সমালোচনা থামাতে পারেনি লুসের যাত্রা, বরং নিলামে $4 কোটি বিক্রি দেখিয়ে লুসে এখন ফেরারির ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের আধিপত্যের মধ্যেও ফেরারি নিজের উপস্থিতি জানান দিয়েছে। নিউ ইয়র্কে পরিবেশ বান্ধব চাকরির প্রতিশ্রুতি দিয়ে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে এক স্টার্টআপ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। অভিযোগ, 2 গ্রীষ্মে 20 জনের বেশি শিক্ষার্থী কাজ করেও পাননি প্রতিশ্রুত বেতন। পাওনা প্রায় $9,50,000। কেউ কেউ চাকরির আশায় অন্য শহর থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে ফেডারেল আদালতের ক্লাস অ্যাকশন মামলায়। চাকরির প্রতিশ্রুতি থেকে আদালতের মামলা, পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কে পরিবেশ বান্ধব চাকরির প্রতিশ্রুতি দিয়ে কলেজ শিক্ষার্থীদের প্রায় $10 লাখ বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। এই ঘটনায় ফেডারেল আদালতে দায়ের হয়েছে ক্লাস অ্যাকশন মামলা। মামলার নথি অনুযায়ী ব্রুকলিন ভিত্তিক নালান গ্রিন সলিউশনসের প্রতিষ্ঠাতা মাথাটা মৌ এমফেলা 20 জনের বেশি কলেজ এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে গ্রিন অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে নিয়োগ দেন। তাদের নিউ ইয়র্কের ট্রানজিট টেক হাই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। বিনিময়ে ঘন্টায় $22 থেকে $40 পর্যন্ত বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, কেউ কেউ এই চাকরির জন্য অন্য শহর থেকে নিউ ইয়র্কে আসেন, আবার অনেক ভালো বেতনের চাকরি ও গবেষণার সুযোগও ছেড়ে দেন, কিন্তু কাজ করার পরও তারা কোনো বেতন পাননি। শিক্ষার্থীদের আইনজীবীর দাবি, 2 গ্রীষ্মের কাজ মিলিয়ে তাদের প্রায় $9,50,000 বেতন পাওনা। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের এক শিক্ষার্থী জুলি লিউ বলেন, শিক্ষার্থীদের সমাজের জন্য ভালো কিছু করার আগ্রহকেই নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। আরেক শিক্ষার্থী আলানা মার্সিয়াল দাবি করেছেন, তিনি মোট 636 ঘন্টা কাজ করেও $1 বেতন পাননি।
অভিযোগের মুখে ইম্পেলা স্বীকার করেছেন অর্থের নিশ্চয়তা না থাকলেও তিনি শিক্ষার্থীদের নিয়োগ দিয়েছিলেন। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ইম্পেলা দাবি করেছেন শিক্ষার্থীদের কাছে তার মোট পাওনা প্রায় $53,000, অর্থাৎ অর্থায়ন না পাওয়াকে বেতন দিতে না পারার কারণ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। এদিকে কানি তদন্তের পর নালানকে তাদের নিয়োগ ব্যবস্থায় নিষিদ্ধ করেছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন। মিশিগানের হ্যামট্রামিকে প্রথমবারের মতো উন্মুক্ত সড়কে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ফুল মুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। কিররাত, নাশিদ, ইসলামিক আলোচনা, গ্র্যান্ড প্যারেড সহ নানা আয়োজনে শেষ হয় এই ফেস্টিভ্যাল। তবে শেষ দিন নিরাপত্তাজনিত কারণে প্রায় 40 মিনিট বন্ধ রাখা হয় কার্যক্রম। বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যামট্রামিকের জোসেফ কম্পো রোডের ক্যানিফ থেকে কাশ্মীর স্ট্রিট এলাকা জুড়ে 15 ও 16 আগস্ট অনুষ্ঠিত হয় ফুল মুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। সুন্নি অ্যালায়েন্স অব নর্থ আমেরিকার আয়োজনে এই উৎসবে অংশ নেন আন্তর্জাতিক কারি, নাশিদ শিল্পী, ইসলামিক স্কলাররা। আন্তর্জাতিক কিরাত ও নাশিদ পরিবেশনের পাশাপাশি ছিল ইসলামিক আলোচনা। শনিবার শুরু হওয়া ফেস্টিভ্যালটি রোববার রাতে শেষ হয়। রোববার শেষ দিন সন্ধ্যায় নিরাপত্তাজনিত কারণে প্রায় 40 মিনিট আয়োজন বন্ধ রাখে পুলিশ। পরবর্তীতে আবারও শুরু হয় ফেস্টিভ্যালের আয়োজন। ফেস্টিভ্যালের শেষ দিন দুপুরে অনুষ্ঠিত হয় বিশেষ র্যালিটি হ্যামট্রামিক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকেরা জানান ইসলামিক সংস্কৃতি, শিক্ষা, সামাজিক সচেতনতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নদীতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আনন্দঘন ক্রুজ ভ্রমণ। গতকাল রোববার পরিবার পরিজন নিয়ে এতে অংশ নেন সংগঠনের সদস্যরা। প্রায় 2 ঘন্টার এই ভ্রমণে এক পাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে কানাডার অপরূপ দৃশ্য উপভোগ করেন তারা। রোববার সকাল 11টার দিকে ডেট্রয়েট সিটির ডাউনটাউন এলাকায় জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। পরে দুপুর 12টার দিকে ডেট্রয়েট নদীর বুকে যাত্রা শুরু করে ক্রুজটি। প্রায় 2 ঘন্টার নদীপথ ভ্রমণ শেষে ক্রুজটি আবার একই স্থানে ফিরে আসে। ভ্রমণ জুড়ে অংশগ্রহণকারীরা উপভোগ করেন যুক্তরাষ্ট্র ও কানাডার মনোরম প্রাকৃতিক দৃশ্য। সংগঠনের সভাপতি কাজী এবাদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান কামরুল হাসান, অরবিন্দু চৌধুরী মৃদুল, এস.এম. হাসান ইকবাল, সালাউদ্দিন আহমেদ, শাহিদুল ইসলাম, সৈয়দ মঈন দীপু, জিয়াউল আলম চৌধুরী, সালাউদ্দিন মুরাদ, মোতাকাব্বির শাহিন, মোহাম্মদ হোসেন চৌধুরী, রেজাউল আমিন, ডক্টর তাহলিল আজিম, আহমেদুর রহমান, রেজাউল চৌধুরী, মাইকেল মহসিন ও নূর উদ্দিন সহ আরও অনেকে। পাশাপাশি এতে অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও। প্রায় 150 মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। ব্যতিক্রমী এই ভ্রমণে ছিল সুহৃদ সমাবেশ, আড্ডা, কথামালা, সঙ্গীত পরিবেশনা ও ভোজের আয়োজন। পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ক্রুজ। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করেছে। স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় সাম্প্রতিক অভিবাসী ঢলের পর 5,000 থেকে 8,000 মানুষ আটকা পড়ে আছেন। তাদের অনেকেই সমুদ্রপথে স্পেনে প্রবেশ করছেন এবং এখন এল ত্রাম্পোলেন সৈকত ও শহরের উপকণ্ঠে মানবেতর পরিবেশে দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক 34 বছর বয়সী মোহাম্মদ ইসমাইল হোসেনও রয়েছেন। বাংলাদেশ ছাড়ার পর ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, মিশর, লিবিয়া ও আলজেরিয়া হয়ে দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে তিনি সেউতায় পৌঁছান। পথে মরুভূমিতে তৃষ্ণায় সহযাত্রীদের মৃত্যুও দেখেছেন বলে জানান তিনি।
রোববার শত শত অভিবাসী সৈকতে বিক্ষোভ করে স্পেনের কাছে আশ্রয়ের সুযোগ দেওয়ার দাবি জানান। তাদের হাতে ছিল "আমরা মরক্কোয় ফিরে যেতে চাই না" এবং "আমরাও মানুষ" লেখা ব্যানার। তারা বলছিলেন তারা ক্লান্ত এবং দ্রুত একটি সমাধান চান। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনিয়মিতভাবে সেউতায় প্রবেশকারীদের মূল ভূখণ্ডে যাওয়ার অনুমতি বা বৈধ মর্যাদা দেওয়া হবে না, তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অসহায় ব্যক্তিদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। এদিকে সীমিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। স্থানীয় চিকিৎসকদের দাবি, সেখানে সংক্রামক ডায়রিয়া, খোসপাচড়া, মারামারি ও ছুরিকাঘাতের মতো ঘটনা বাড়ছে। ফলে সেউতার এই অভিবাসী সংকট এখন স্পেনের জন্য বড় মানবিক, রাজনৈতিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।